নমস্কার, স্বপ্নাবেশ ইউকে প্রোডাকশনসের আজকের নিবেদন সুজয় প্রসাদ চ্যাটার্জির সঙ্গে আড্ডা। আমি তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি কথা বলবো সুজয়ের সাথে এবং ওনার প্রতিভা বহু বিস্তৃত, শুনবো সেই সব কথা, আর তার সাথে থাকবে আরও অজানা গল্প। নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনার প্রতিভা বহু বিস্তৃত, অনেক অনেক ক্ষেত্রে আপনি কাজ করছেন। তো আমি সাধারণত যা হয় যে সকলে শুরু করে ছেলেবেলা দিয়ে, আমি তার কথা পরে শুনবো। তার আগে আমি শুনবো আপনার এখন যে সমস্ত কাজ আপনি করছেন বা সম্প্রতি যে সমস্ত কাজ করেছেন সেগুলোর কথা। আসলে আমি না খুব প্রতিভা নিয়ে জন্মেছি বলে আমি মনে করি না। তার একটা কারণ হচ্ছে আই থিঙ্ক আমার না একটাই ইনবর্ন ট্যালেন্ট, সেটা হচ্ছে আমি শাওয়ারের নিচে গান করতে পারি। এটুকু ছাড়া বোধহয় আমার কোনো ট্যালেন্ট ছিল না। আমাকে নানান রকমভাবে নিজেকে তৈরি করতে হয়েছে। আপনি আমার এই মুহূর্তের কাজ সম্পর্কে প্রশ্ন করেছেন, তাই তার পরে অন্য কথায় আসবো। সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে একটা ছবিতে অভিনয় করছি, যে ছবির নাম আমি বলতে পারবো না কারণ আমি কন্ট্রাক্টেড। সেই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নাফিসা আলী, যিনি শাম বেনেগলের জুনুনের নায়িকা ছিলেন। মেট্রো, লাইফ ইন এ মেট্রো, অনুরাগ বাসুর ছবিটাতে ধর্মেন্দ্রের বিপরীতে অভিনয় করেছেন। আর এটা ছাড়াও নাফিসা আলী বহুদিন ধরে আরো অনেক ছবিতে অভিনয় করেছেন। সেই কেন্দ্র চরিত্রে নাফিসা আলী রয়েছেন, আমি সেই ছবিতে অভিনয় করছি। আমি এমনিতেই বাংলা ছবির জগতে খুব একটা বেশি কাজ টাজ পাই না, সেটা অবশ্য আমার স্পষ্টবাদিতার জন্য, অন্য কোনো কারণে নয়। তাই ওই অল্প কাজের মধ্যে এই একটা কাজ করছি। আর আমি সেরামিক জুয়েলারি নিয়ে কাজ করি। এই মুহূর্তে যেটা পড়ে আছে সেটা আমার ডিজাইন। আমার সম্প্রতি একটি প্রদর্শনী হয়ে গেল। আমি সেরামিক জুয়েলারি এবং টি শার্টস নিয়ে কাজ করা শুরু করেছি। আমার ভালো লাগে আইকনিক মানুষদের ছবির পোস্টার নিয়ে টি শার্ট করা। যেমন এবারে আমার প্রদর্শনীর মূল যে মানুষটি ছিলেন তিনি হচ্ছেন গুরুদাত। গুরুদাত, হ্যাঁ। তীর্থঙ্কর, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে আমরা সাদা কালো ছবি দেখেও বড় হয়েছি। হ্যাঁ, বড় হয়েছে, এবং আমরা সাদা কালোর মধ্যে এক ধরনের রোম্যান্টিসিজম আছে। হ্যাঁ, এবং রোম্যান্টিসিজম লিরিসিজমের পর কথা ছাড়াও আমাদের চর্চাটা, ছবির চর্চাটা বা ছবির দেখাটা শুরু করাটা কিন্তু সাদা কালো ছবি দিয়ে। এবং এই শহরে, কলকাতা শহরেই তো একটা সময় ক্লাসিক্স রিলিজড হতো। তাই আমি কিন্তু হারানো সুর অনেক পরে প্রথম দেখেছি বিজলি বা যেটি হলিউড ক্লাসিক র্যান্ডম হারভেস্টের অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল। এবং এরপরেও আরো নানান সাদা কালো ছবি দেখেছি, ক্লাসিক্স দেখেছি। তো আমার চার্লি চ্যাপলিনের বেশিরভাগ ছবি আমার এই শহরে আমারও অনেক পরে দেখা, চার্লি চ্যাপলিন অনেক পরে দেখা। তারপরে পথের পাঁচালীও, আমি যেহেতু বোর্ডিং স্কুলে পড়তাম, পথের পাঁচালী আমার মাধ্যমিক পরীক্ষার পরে প্রথম দেখা। ইনফ্যাক্ট ইন্টারভিউ আমি দেখেছিলাম মাধ্যমিক পরীক্ষার পরে। তারপরে আমার 36 দিনের জ্বর। আপনি ইন্টারভিউ হলেই দেখেছেন? হলেই, মন্দনে। তো সেটাই বলছিলাম যে এইভাবে ছবির জগতের সঙ্গে আমার পরিচয়। আর আমি এই মুহূর্তে সেরামিক জুয়েলারি নিয়ে কাজ করছি। গুরুদত্তের ছবির পোস্টার নিয়ে সম্প্রতি এক্সিবিশন, ঋত্বিক ঘটকের ছবির পোস্টার নিয়ে কাজ করছি। আমার সঙ্গে আমি ঋত্বিক ঘটকের ছবির পোস্টার, টেবিল ম্যাটস বা কোস্টারে নিয়ে আসছি। আসলে আমার একটা উদ্দেশ্য হচ্ছে, যদি কোনোভাবে এই সময়কার যে প্রজন্মের তো এখন অনেক রকম সেগমেন্টেশন হয়ে গেছে, কি যেন একটা বলে, জেনজি। হ্যাঁ, তো তাদের যদি একটু সচেতন করা যায়, যদি ইনস্টাগ্রাম রিলস এর বাইরেও একটা কিছু জগৎ আছে, এবং সেটা করার উদ্দেশ্যই কিন্তু আমার এই টেবিল কোস্টার্স, আর্টওয়্যার, আর্ট অবজেক্টস ক্রিয়েট করা। যেমন এবার আমার প্রদর্শনীতে আরেকজন নায়ক হচ্ছে নন্দলাল বোস। নন্দলাল বোস, হ্যাঁ, যাকে শান্তিনিকেতন চিন্ত মাস্টারমশাই বলে। বেঙ্গল স্কুল অফ আর্টের একজন অত্যন্ত দিক নির্ণয় করেছেন এমন একজন মানুষ, তেমন তিনি হচ্ছেন নন্দলাল বোস।
অবন ঠাকুর, নন্দলাল বোস, এদের কথা তো বলতেই হয়, বলতেই গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর। তো নন্দলাল বোসের ছবির মোটিভগুলোতে প্রকৃতির একটা বিরাট ভূমিকা ছিল, ফুল বিশেষ করে। ওর ফ্লোরাল মোটিভগুলোতে ট্রেতে আমরা নিয়ে এলাম, ধুতি পাঞ্জাবিতে নিয়ে এলাম, ধুতির পাড়ে নন্দলাল বসুর ছবি আঁকা। তো এগুলো আমার কাজের একটা এখনকার। বিরাট জায়গা জুড়ে এটা রয়েছে এই মুহূর্তে। আমি সোহাগ সেনের পরিচালনায়, সোহাগ সেন খুব নাম করা একজন এই দেশের নাট্য ব্যক্তিত্ব, যিনি প্রথম ভারতীয় চলচ্চিত্রে কর্মশালা ভিত্তিক অভিনয়ের প্রয়োগ, মানে ওয়ার্কশপ বেসড। workshop based, right. She introduced the methodology of workshops in Indian cinema, and she's worked with everyone that's possible. তো উনি যেমন রোলেন জোফে সিটি অফ জয়তে ওয়ার্কশপ করিয়েছেন, অপর্ণা সেনের যুগান্ত বা মিস্টার মিসেস আয়ের ওয়ার্কশপ করিয়েছেন, আবার পাশাপাশি আরো অন্যান্য ছবি, অনিক দত্তের ছবিরও ওয়ার্কশপের দায়িত্বে। তো সোহাগ সেনের সাথে আপনি কাজ সোহাগ করছেন। সেনের ডিরেকশনে আমি একটা নাটকে অভিনয় করি, যে নাটকের নাম ভীতি। আচ্ছা, এটি মূলত বার্টল্ড ব্রেখটের দুটি নাটিকার ভিত্তিতে কর্মশালায় তৈরি হওয়া একটি প্রযোজনা। সেই নাটকে আমি অভিনয় করি। গল্পটা কি, মানে একটু যদি গল্পটা দুটি দম্পতিকে ঘিরে এবং তাদের এক সন্তান, এবং এই সময়ে দাঁড়িয়ে যে রাজনৈতিক টানাপোড়েন বলবো না, টালমাটাল অবস্থা। টানাপোড়েনে তো আমরা রয়েছি, আপনি আমি টানাপোড়েনে রয়েছি, কিন্তু অবস্থা তো টালমাটাল। হ্যাঁ, তাই মানে রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রাণ যায় উলুখাগড়ায়, সেরকম একটা অবস্থা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে। আর সেই রাজনৈতিক আবহটা সোহাগের নাটকের না একটা নিজস্ব পলিটিক্স আছে, এবং সেই পলিটিক্সটা কিন্তু খুব আন্ডারস্টেটেড, এবং সেটা এই নাটকে এসেছে। এই আমার চরিত্রটা একজন অর্থনীতির অধ্যাপক, কলেজে পড়ায়, আমার স্ত্রী একটি স্কুলে পড়ায়, পাশাপাশি আমাদের যে আরেক বন্ধু দম্পতি, তার মধ্যে একজন সরকারি আমলা, একজন অ্যাক্টিভিস্ট, সেই অ্যাক্টিভিস্টকে ঘিরে শুরু হয় টানাপোড়েন সম্পর্কে। তো এইগুলো না এই নাটকের ফিরে ফিরে অনেক জায়গাতেই এসেছে, এবং এই সময় দাঁড়িয়ে মানুষ হিসেবে আমি কতটা অরাজনৈতিক থাকবো এবং কতটা রাজনৈতিক চেতনা আমার মধ্যে থাকবে, সেই সময়ের সন্ধিক্ষণে এই নাটকটার লেখা আছে। আর এটা ছাড়া আমি আমার একটি শিল্পী সমষ্টি আছে, যেখানে আমি অনলাইন এবং অফলাইন শ্রুতি অভিনয় শেখাই। তার নাম হচ্ছে SPC ক্রাফট। তার বার্ষিক প্রযোজনা কাজ শুরু হয়ে গেছে। তো অনেকগুলো কাজ নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন এখন। আমি খুবই ব্যস্ত এই সময় দাঁড়িয়ে। মানে আপনি কয়েক মাস আগে আপনি লন্ডনে ছিলেন, কিছুদিন আগে, এবং তখন ওখানে হাউস অফ কমন্সে আপনার একটি ছবি প্রদর্শিত হয়। তো সেই ছবিটা আমার দেখা সম্ভব হয়নি। আচ্ছা। কিন্তু আমার খুব ছবিটা সম্পর্কে যতটুকু পড়েছি বা শুনেছি, তাতে মনে হয়েছে যে ছবিটার মধ্যে একটা রাজনীতি আছে। রাজনীতি মনে বলতে চাইছি যে দলীয় রাজনীতি নয় অবশ্যই, কিন্তু সমাজের একটা রাজনীতি আছে। হ্যাঁ, সেইটা সম্পর্কে যদি একটু বলেন। মানে একটা জেন্ডার পলিটিক্স ছাড়া তো যে কোনো মানুষই মানে নিজেকে অ্যাপলিটিক্যাল বলতে পারে না। আমিও অ্যাপলিটিক্যাল নই, কিন্তু আমার ইথসটা আলাদা, এবং আমি যে ছবিতে যে জেন্ডার স্পেকট্রামটা দেখানোর চেষ্টা করেছি, এটি একটি সাদা কালো ছবি এবং নির্বাক ছবি। এই ছবির মূল অনুপ্রেরণা একটি কবিতা, অরুন্ধতী সুব্রমণিয়ামের হোম নামক একটি কবিতা। এই যে আমরা কাকে আর বাড়ি বলবো, এই কিছুদিন আগে শতরূপা বোসরয় বলে আমার এক বান্ধবী নেদারল্যান্ডসে থাকে, ওর একটা বই বেরোলো, প্রকাশিত হলো, যাদের দেশ বলে কিছু নেই। তীর্থঙ্কর আপনার মনে আছে? ওই না, আপনাকে তো আমি তীর্থঙ্কর বলে অভিহিত করবো, তাই আপনার প্রথম নামই আপনাকে অভিহিত করি। ওই একটা ছবি হয়েছিল ছিন্নমূল, হ্যাঁ, বা বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক। সেখানেও তো এই প্রশ্ন তোলা হয়েছিল, আসলে দেশ কাকে বলে। সেটা তো এই প্রশ্ন তো আমারও, আমি 26 বছর লন্ডনে থাকি, তো আমার দেশ কোনটা সেটাও তো সেই প্রশ্ন আমার। মানে আমার মেয়েকে যখন আমি এদেশে প্রথম নিয়ে আসতাম,
সে তো মানতেই চাইতো না যে এই দেশটার সাথেও তার একটা যোগ আছে, আর অথচ সে এখন ভুড়ি ভুড়ি ছবি তুলে নিয়ে যায় অ্যালবাম থেকে যে এটা তো আমার একটা, এখানে আমার একটা স্টেক আছে। না, স্টেক তো আছেই। ফিরে আসে আপনার প্রশ্নে, হোম, এই যে বাড়ি, গৃহ, বাসভূমি, আমার বাড়ি, আমি কাকে বলবো? আমার ঘরটাকে, আমার জেন্ডারটাকে, আমার মননকে, আমার লড়াইটাকে? আমার মনে হয় এই ছবিটা এই প্রশ্নগুলো তোলে। আর কোথাও আর এই ছবিটার 12 জন মহিলা চরিত্র, মানে পুরোটাই মহিলাদের 12 জন মহিলা চরিত্র, দে কাইন্ড অফ কাম ভেরি সিমলেসলি ইন আ মন্টাজ অফ ইমেজেস। দেখুন, আমি এই ছবিটা পরিচালনা করেছি বটে, কিন্তু এই ছবিটার মূল কাণ্ডারি সোহাগী, আচ্ছা, মেন্টর করেছিল উনি আমাদের। এই ধরনের ছবি করে যদি আমি নিজেকে ফিল্ম মেকার বলে জাহির করি, সেটা অত্যন্ত একটা বোকামি হবে। তার কারণ আমি তো আদতে ফিল্ম না না, সেটা তো অন্য কথা। না, আমি কেন বলছি, আমি আদতে একজন শিল্পী। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কথাটা বললাম। আমার যে শিল্পী সত্তা, আমার যে বক্তব্য, শিল্পী হিসেবে আমার যে ম্যানিফেস্টেশনটা, তার মিডিয়ামটা ফিল্ম ছিল এবার। হ্যাঁ, কিন্তু আপনি আসলে আপনার শিল্পী সত্তাটাকে আপনি প্রকাশ করতে চাইছেন। আমি প্রকাশ করতে চাইছি আমার মনে যেটা এসছে। এই ছবির ইমেজেস অনেকটা স্বপ্নাদেশের মতো হয়েছে আর কি। মানে আমি একটা ক্লাসে, আমার একটা রেগুলার ক্লাসে বসে আলোচনা করছিলাম, সেখানে বলেছিলাম হোম শব্দের তাৎপর্য কি তোমাদের প্রত্যেকের কাছে। নানান রকম কথা বলেছিল আমাকে আমার ছাত্রছাত্রীরা, এবং আমার মনে আছে সেটা হওয়ার পর একটা জায়গায় বসে, একটা ক্যাফেতে বসে 8 ঘন্টা ধরে অনেক রকম চিন্তা ভাবনার অনুরণন ঘটেছে আমার ভেতরে। তারই একটা মিশেলের ফল। এবং সেটাও খুব মজার। দীপক বাজাজ নামে আমাদের এক বন্ধু, যে টেলিভিশনে খুব নামকরা একজন প্রডিউসার, বিয়ন্ড রিলস বলে যে কোম্পানি, তো দীপকের সঙ্গে আলোচনা করতে করতে ছবির ইমেজেস গুলোর কথা আমি ওর সঙ্গে শেয়ার করি। দীপকই বলে যে না, তুমি ছবির কাজটা শুরু করো, আমরা আছি। এই ছবিটা কোভিড এর যে সেকেন্ড ওয়েভ, ওই সময় শুট করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, না খুব ইন্টারেস্টিং। যে কবিতা হাউস অফ কমন্স এর সম্পর্কে আমি একটু বলি। সরি, আপনাকে থামানোর ইচ্ছে ছিল না, আমি জাস্ট বলি। হাউস অফ কমন্স এ যখন ছবিটা দেখানো হলো, তাতে একজন তরুণ সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন যে, আচ্ছা, your film kind of challenges the power structures, and do you also constantly face these challenges, which is kind of expressed to the film? I was very impressed by the question, because যে ক্ষমতার অলিন্দে বসে ছবিটা দেখানো হলো, যে রাজনৈতিক শক্তি আমাদের পরাধীন করে রেখেছিল কয়েকশো বছর, সেই ক্ষমতার অলিন্দে বসে একজন ভারতীয় শিল্পীর কাজ দেখানো হচ্ছে। সেখানে এই প্রশ্নটা করা হচ্ছে, এমন একটা শহরে বসে যাদের অর্থনীতি অত্যন্ত দুর্বল, মানে অর্থনৈতিক কাঠামোটা অত্যন্ত দুর্বল, অথচ তারা শক্তি নিয়ে প্রশ্ন করছেন আমার কাছে, এবং সেটার উত্তর দিতে পারছি আমি। কারণ আমি যে শক্তির সঙ্গে লড়াই করছি, আমি তো কোনো শুভ শক্তির সঙ্গে লড়াই করি না। কেউ তো কোনো শুভ শক্তির সঙ্গে লড়াই করে না। দুর্গাপুজোতে কি হয়? দুর্গাপুজোয় কেন? অশুভ শক্তির বিরুদ্ধে। তো আমরা যখন শক্তির বিরুদ্ধে লড়াই করি, তখন আমাদের লড়াইটার থেকেও যেটা মুখ্য, আমরা কেন লড়ছি, আমরা কাকে শুভ শক্তি বলছি, কাকে অশুভ শক্তি বলছি, সেটা তো আইডেন্টিফাই করাটা দরকার। আর আমাদের মধ্যেও তো শুম্ভ রয়েছে, নিরন্তর হয়ে চলেছে। তো আমার মনে হয় যে I found this question to be very interesting. আমি জাস্ট একটা প্রশ্ন এখানে করব, সেটা হচ্ছে, এটা কি, এই প্রশ্নটা যে এলো এবং যে প্রেক্ষাপটে এলো, আপনার কি মনে হয় এটা একটা সমাপতন, না এটা অনেকগুলো জিনিসের সাথে যুক্ত? মানে আপনি একটা যুক্তি দিলেন, কিন্তু সেই কনসিয়াসনেস কি সত্যি তৈরি হচ্ছে? সমাপতন বা ইন্দ্রপতন কোনোটাই নয়।
তার কারণ পতন তো শুরু হয়েছে, যে কোনো জিনিসের ডেকেডেন্স আছে, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। যেমন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে একটা অদ্ভুত ডেকেডেন্স চলেছে, যাকে আমরা একটা পাতলা কাপড় কিংবা একটা সুন্দর রাজসিক কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। খানিকটা সেলাই জুড়ে দেওয়ার মতো। বা একটা পোশাকে যদি আমি ওই কিছু পেস্ট করি আর খানিকটা সেরকম। The $1,000,000 question is, how do we address the decadence? What are we doing as a united force to address this dehumanization? এই যে অবমানবতা বা ডিহিউম্যানাইজেশন, এটাকে আমরা কিভাবে, এটার প্রতিরোধ কিভাবে গড়ে তুলছি? আপনার সঙ্গে যে সময়টায় বসে আমি কথা বলছি, তার ঠিক 1 বছর আগে কলকাতায় যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, খুন করাটা বলছি কারণ আমি বিশ্বাস করি তাকে খুন করা হয়েছিল, তার জন্য আজও রাস্তায় লোকে নামছে, আজও প্রতিবাদ চলছে, রাত প্রহরা দিচ্ছে, তারা রাত জেগে মিছিল করছেন, এত মানুষ, তাদের বাবা মা বিচার প্রার্থী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা যেমন একটা সত্য, তেমনি আরেকটা সত্য হচ্ছে, এটা আমার কাছে আর রাজনীতির ধুরন্ধর ক্রিয়া প্রক্রিয়া নয়, এটা আমার কাছে অবমানবতা। এবং সেই ডিহিউম্যানাইজেশনটা ইজ এ রিয়েলিটি। ইটস এ রিয়ালিটি। আচ্ছা, এবার আমি আবার ভীতিতে ফিরে যাই। সেখানে আপনি এবং ভীতিতে কিন্তু সেই ডিহিউম্যানাইজেশনের কথা বলা হচ্ছে। আপনি অর্থনীতির অধ্যাপক সেখানে, তো আপনি কি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন? আমার গ্রাজুয়েশনটা অর্থনীতি নিয়ে, আমি ইকোনমিক্স অনার্স পড়েছি এবং তারপরে আমি MBA পাশ করেছি দিল্লি থেকে, এবং তারপর বেশ কিছু বছর চাকরি করেছি, এবং চাকরি করার পর দাসত্বটাকে খুব অকারণ মনে হচ্ছিল, তাই সেসব ছেড়ে ছুড়ে মানে সেই থেকেই আপনার এই মানে এই পাথওয়ে অফ আর্ট, যেটা একটা শৈল্পিক প্রত্যয় তো প্রত্যেক মানুষের মধ্যে থাকে, আমারও হয়তো ছিল। তার একটা গোড়াপত্তন ঘটেছিল 2007-8 সালে, যখন সেই সময়টা আমি একটু শুনবো, মানে আপনার পড়াশোনার সময়টা। এবং আমার পড়াশোনার তো দিল্লি, মানে আমার পোস্ট গ্রাজুয়েশনটা দিল্লিতে, কলকাতায় স্কুলিং করেছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোন স্কুলে পড়েছেন, আমি তাকে রসিকতা করে বলি যে I was born and corrupted in a school called South Point, although I mean it in jest and good humor, যে আমার স্কুল আমাকে যে শিক্ষা দিয়েছে ভাষার প্রতি, সাহিত্যের প্রতি, সমষ্টির প্রতি যে আনুগত্য দিয়েছে, সেটা এক জীবনে তার ঋণ শোধ করা যায় না। একটু ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাই।
এর সঙ্গে এর কোনো বিরোধ নেই, কিন্তু এর মেলবন্ধন নেই। তাই আমাকে এমন একটা কিছু করতে হবে যার সঙ্গে আমার মেলবন্ধনটা আছে। সেটা কি না, আমার মনে হয় না আমি যদি হ্যাবিটাট সেন্টারে নাটক দেখতে যাই, আইআইসি বা আইএসসি ফিল্ম ক্লাবটা জয়েন করি, তাহলে আমি অন্যরকম এবং সেটা আমার পকেট ফ্রেন্ডলি পাচ্ছি অ্যাফোর্ড করতে। তাই আমার বারবার করে মনে হচ্ছিল যে লেট মি অলসো ডু থিংস দ্যাট আই ওয়ান্ট টু ডু ইন মাই ওয়ে। আর তখন গুরগাঁওতে একটি ছেলের সঙ্গে আমি চুটিয়ে প্রেম করছি এবং সেই ছেলেটি যে কারণে 2003 সালে আমি দিল্লি থেকে চলে আসতে হয়। আমার নিজের অসুখ, রসিকতা করে বলা যায় যে আমার মাথায় একটা পোকা ছিল, যাকে একটা টেপ ওয়ার্ম ছিল, যে অসুখটার নাম নিউরোসিস্টিক সার্কোসিস। এবং আমার বাবার মৃত্যুর সময় আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার মাই যা করার করেছিলেন। আমার মা অত্যন্ত সাহসী বলিষ্ঠ একজন মহিলা ছিলেন। মানে একা একা করেছেন বলে বলছি না, একটা ইনফ্যাক্ট একটা ইন্টারভিউতে সেদিন দেখছিলাম ওই আমাদের সুপারস্টার দেব শুভশ্রী সম্পর্কে বলছেন যে তিনি অত্যন্ত গুণী, কারণ উনি সন্তান মানুষ করছেন, উনি ক্যারিয়ার ব্যালেন্স করছেন, উনি দারুণ অভিনয় করছেন, উনি দারুণ সাকসেসফুল। এটা অন্তত গোটা 5-1 একই মানে বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছেন। তাতে আমার মনে হয় না খুব একটা প্রশংসা করা হলো, তাতে আমার একটা মনে হলো পেট্রিয়ার্কির তৈলমর্দন, এক্স্যাক্টলি প্যাট্রোনাইজ করা হলো। ইংরেজি ভাষায় যাকে বলে লিউব্রিকেটিং পেট্রিয়ার্কি। আমার মাদের সময় না পেট্রিয়ার্কি বহুলভাবে ছিল, কিন্তু আমাদের মারা, আমাদের দিদিমারা, আমাদের কাকিমারা, আমাদের মাসিরা, আমাদের পিসিরা জানতো কিভাবে নিজেদেরকে তৈরি করে অসাম্যের বিরুদ্ধে দাঁড়াতে হয়। পেট্রিয়ার্কি শুধু নয়, কথাটা তো সাম্য অসাম্য নেই আসলে। হ্যাঁ, ফেমিনিজম ইজ নট, অ্যান্ড ফেমিনিজম মানে কিন্তু পুরুষ বিদ্বেষ তৈরি করা নয়, না, সাম্য তৈরি করার চেষ্টা। সময়টায় দাঁড়িয়ে ফেমিনিজম ইজ অল অ্যাবাউট ইকুয়ালিটি। এবং যেটা সব ক্ষেত্রেই বলা হয় যে কারোর উপরে কিছু নির্যাতন করা হচ্ছে, সেটার মধ্যে ক্ষমতার একটা দম্ভ প্রকাশের ব্যাপার আছে। সে তো বটেই। রেপ তো আর সেক্সুয়াল ইন্টারকোর্স নয়। না, রেপে তো কোনো প্লেজার নেই। আচ্ছা, আপনার যে রেপ ইজ অল অ্যাবাউট পাওয়ার, রেপ ইজ এ পাওয়ার প্লে। এক্স্যাক্টলি। না, আমি আবার ফিরে আসি আপনার সিনেমায়, যে ছবিটা আপনি বানিয়েছিলেন, যে কবিতার ভিত্তিতে সেই সিনেমাটা তৈরি হয়েছিল, সেটা কি আপনার মনে আছে? না, সেটা আমার পড়তে হবে, সেটা আপনাকে ডেফিনেটলি শোনাবো, তবে অন্য কোনো দিন। বাট ইয়েস, ইট ওয়াজ the poem was called Home. আচ্ছা, আমার একটা দারুণ শব্দ মনে আছে, নীরবতার, I wouldn't know what would be the exact translation of the word cacophony. ওইখানে ছিল the cacophony of silence. এই শব্দটা আমি ভুলতে পারি। মানে নীরবতার যে একটা ক্যাকোফনি হতে পারে, আসলে তো নীরবতার ক্যাকোফনি তৈরি হয় তখনই যখন মানুষ কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভুলে যায়।
না এরকম আমি সম্প্রতি এক কবি মারা গেছেন সম্প্রতি, রাহুল পুরকায়স্থ। ওর একটা কবিতার প্রেক্ষাপটে আমার সঠিক লাইনটা মনে নেই, সেখানে বলছে যে প্রতি মৃত্যুরই জন্ম হয়, প্রতি জন্মের মৃত্যু, মানে সেরকম। এটা সত্যিই খুব পাওয়ারফুল। আপনার, আমরা এবার আরেকটা সত্তার দিকে যাই, সেটা হচ্ছে যে পাঠ। হ্যাঁ, পাঠ অভিনয়। আচ্ছা, কিন্তু পাঠ অভিনয় যাওয়ার আগে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি নিজেকে একজন ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট বলেন। এখানে একটু কাটছি, সবকিছু ঠিকঠাক আছে? এই ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট থেকে যাব, এভরিথিং ইজ ফাইন, অল ওকে, ঠিক আছে, চল আমি আবার লেটস গো ফ্রম দেয়ার। হ্যাঁ, তো তার আগে আপনার একটা অন্য সত্তার দিকে আমি তাকাবো, সেটা হচ্ছে আপনি নিজেকে একজন ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট বলেন। তো আমি আমি জানি ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটা, মানে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম মাল্টিডিসিপ্লিনারি? আমি যদি আপনাকে মাল্টিডিসিপ্লিনারি বলি, হাউ উইল বি? আমি ওকে মাল্টিডিসিপ্লিনারি বলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি মূলত ইন্টারডিসিপ্লিনারি কাজ দিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম, যেখানে ছবি, চলচ্চিত্র, নাটক, ভাস্কর্য, চিত্রকলা, মানে কবিতা, টেক্সট, এই সব কিছুর মেলবন্ধনে তৈরি করতে চাইছিলাম আমার কাজটা। এবং তীর্থঙ্কর, আমি না অনেক ক্ষেত্রে স্পেস, তার বিনির্মাণ করেছি। বিনির্মাণ, আচ্ছা, ডিকনস্ট্রাকশন। কেন বলছি, আমি যখন প্রথম কাজ করা শুরু করি, এখন তো হরদম ক্যাফে, বুক স্টল, গ্যালারিজ, তখন ক্যাফেতে অনুষ্ঠান করার তো কোনো চল ছিল না, মানে কেউ করতোই না, ভাবতোই না। আমি প্রসেনিয়াম আর চাইছিলাম না, আমার সামর্থ্যও ছিল না। এবার আমাকে তো আমার গতিপথটাকে তৈরি করতে হবে, এবং আমার কিন্তু কোনো দর্শক শ্রোতা ছিল না, আচ্ছা, তাদেরকেও তৈরি করতে হবে, মানে একটা নতুন সেগমেন্ট তৈরি করতে হবে দর্শক, যেটা গুরুত্বপূর্ণ। So when you're a film star or a film actor, you already have a ready audience, right? But when you're doing interdisciplinary work, or you're creating your own path, or you're creating an art form, then you're responsible for creating an audience too. Audience as well. Audience না হলে কি হবে না? কমার্স। আমরা প্রচন্ড শিল্প সৃষ্টি করলাম, সেটা কেউ দেখলো না, তার কিন্তু কোনো মানেই হয় না। মানেই হয় না, স্যার। I'm sorry. Art and commerce have to go hand in hand for me. আমার কাছে সেই শিল্পের কোনো মূল্যই নেই যা মূল্যহীন। হ্যাঁ, যতই সেটাকে অমূল্য বলা হোক, it has to make some kind of commercial sense too. At least it has to have a worth. মানে আমি এই যে ঘড়িটার পাশে বসে আছি, এই ঘড়িটা হয়তো দুর্মূল্য, কিন্তু এই ঘড়িটা যখন কেনা হয়েছে, তার মানে ঘড়িটার একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা বাঙালিরা বুঝতে পারে না। বাঙালিদের সাথে কোনো কিছু ভ্যালু নেই, তারা ভ্যালু হয়ে গেছে, ভ্যালু থেকে ভ্যালু হয়ে গেছে। ইয়া, I'm being very honest. তার কারণ, কথা কেন বললাম জানেন তো, ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্টকে মানে খায় না মাথায় দেয়, এটা বোঝাতেই আমার প্রথম 10 বছর। এক্স্যাক্টলি। তার কারণ সাংবাদিকরা আমাকে ইভেন্ট ম্যানেজার বলে অভিহিত করতো, তারা ভাবতো আরে ইভেন্ট করছে, তার মানে ইভেন্ট ম্যানেজার। So I've educated the media too with my interdisciplinary work. আর একটা জিনিস আমার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখুন, আমার তো ওই বিলাসিতাটা ছিল না যে আমি কোনো ফিল্ম স্কুলে, বিলাসিতাও বলবো কেন, আমার সেই সুযোগটা ছিল না। বিলাসিতা বলে নিজেকে ভীষণ একটা আত্মম্ভরিতায় ভোগা হবে। I couldn't go to a film school or a liberal arts school. What I studied was economics and management. But
আমার যে মনে প্রাণে যে আমার শৈল্পিক সত্তা বা আমার শৈল্পিক প্রত্যয়টা, সে তো রাস্তা খুঁজছিল, তাকে তো কোথাও একটা পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে সে একটা রাস্তা পেল। হ্যাঁ, এই প্রথম দিকে শুরু হয়েছিল উইকেন্ডে অনুষ্ঠান করা, কারণ দিনের বেলা তো কাজ করছি, রোজগার করতে হবে। আর আমার চাকরি জীবনে না এই বিগ 92.7 FM রেডিওতে যখন আমি কাজ করতে ঢুকলাম, মানে প্রপার মিডিয়াতে, আমি অনেক কিছু শিখেছি। মানে এটা কি তখন আপনি আপনার ওই রেডিও স্টেশনে যে কাজটা, সেটা কি আপনার এই আর্ট রিলেটেড, না ইউ আর ডুইং দ্য প্রাইভেট এফএম রেডিও স্টেশনে যে সমস্ত কিছুই করতে হতো, বাট আই ওয়ার্কড ইন দ্য প্রোগ্রামিং ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, যেমন ইউনো রেডিওতে ফেলুদাকে আনা, মানে আমি বলছি যে ম্যানেজেরিয়াল ব্যাপার ছিল না ওটা। অফকোর্স ম্যানেজারিয়াল ব্যাপার আচ্ছা ছিল, আচ্ছা বিকজ I was also the corporate communication manager of the East. আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ইট ওয়াজ হ্যাঁ, আমি ক্লাব মাহিন্দ্রা হলিডেজে সেলসের চাকরি করেছি, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে হলিডে প্যাকেজেস বিক্রি করতাম। এবং থ্যাঙ্কফুলি তখন স্টার্লিং এর জন্য পুরো মার্কেটটা ওয়াজ অলমোস্ট ফিনিশড ওই টাইম শেয়ার হলিডেজ এর জন্য। এটা কি দিল্লিতে? না, কলকাতায়। আমার লোকে জুতো পেটা করতে এগিয়ে এসেছে, আবার তারাই আমাকে ফিশ ফ্রাই খাইয়েছে। আমি আছে মেরে নিই। তো এইটার এই অভিজ্ঞতাটা কি পরবর্তীকালে আপনাকে কোনোভাবে সাহায্য করেছে? একটা সাহায্য করেছে। এই একটু আগে যখন স্টুডিওতে আসলাম আপনার ইন্টারভিউ দিতে, আমি আমার মেকআপ আর্টিস্ট এবং আমার যে গাড়ি চালাচ্ছিল তাদেরকে বললাম ভেতরে এসে ফ্যান চালিয়ে বসতে, এবং তাদের যেন ঠিকঠাক করে চা কফিটা দেওয়া হয়। কি শিখেছি বলুন তো? মানুষকে সম্মান করা, ভ্যালু অফ, মানে একজন লোকের যে একটা মূল্য আছে, রেসপেক্ট। তুহিন এই স্পেসটার যে ওনার, এই কথাটা তুললাম আর বিশেষ করে তার কারণ মানুষকে মানে আমি যদি একটা মানুষকে সম্মান করতে না পারি, সে যদি আমার অধস্তন হয়, তাহলে সে আমাকে সম্মান কেন করবে? সেটাই আমি এই রিলেশনশিপটা আমার কাছে খুব ইকুয়াল। I am not being a prudish here. I may not sit down for a meal with my makeup artist at a restaurant always. But when I'm going out, আমি যখন একটা অনুষ্ঠান করি, আমার সাউন্ড টেকনিশিয়ানরা ঠিক একই খাবার খায় যা আমরা খাই। সেখানে একটা ইকুয়ালিটির ব্যাপার, যেটা আপনি আমি এগুলো করি না। মনে করুন আমার একটা রবীন্দ্র সদনী শো হচ্ছে, and my food has come from Calcutta Club. আমার খাবার যদি, unless I'm on a diet or something, যেখানে আমার একটা স্পেসিফিক ডায়েট আছে, আমি ওইটা খাবো, বা আমার একটু বায়না হচ্ছে, আচ্ছা আমার ওটা খেতে ইচ্ছে করছে, সেটা অন্য কথা। আমি তো নানান রকম বায়নাটাও করে থাকি, তার কারণ প্রত্যেকের মধ্যে একটি শিশু থাকে, আপনার মধ্যেও শিশু আছে, তো সেটা বাইরে। My technicians eat the same kind of food that we all eat. তাদেরকে একটা বিরিয়ানির প্যাকেট হাতে ধরিয়ে আমরা 5 স্টারে খেতে চলে গেলাম, এটা আমরা করি না। আমি করি না। এই শিক্ষাটা আপনার, এই প্র্যাকটিসটা আমি বেশিরভাগ আর্টিস্টদের মধ্যে দেখি না। এটা আপনি শিখেছেন আপনার ওই অভিজ্ঞতা থেকে? এটা এসেছে শুধু ওই অভিজ্ঞতা থেকে নয়, ওই অভিজ্ঞতা থেকে তো বটেই। কারণ দেখুন, আমি কি I'm not going to play a victim's game here, Tirthankar, but I've been hugely discriminated, hugely exploited at work. কি অপমান সহ্য করেছি, কি নিরর্থক অপমান সহ্য করেছি। ওই দুই আরজে ছিল, রাকেশ আর প্রজ্ঞা বলে, যারা ড্রাইভ টাইম রেডিও শো করতো আমাদের শোতে, তারা ফ্লোরে দাঁড়িয়ে আমাকে অপমান করেছে। তখন তো আমি ছোট, এবং তখন আমার ছোট মানে শুধু বয়সেও না, অভিজ্ঞতাতেও তখন এই স্পষ্টবাদিতা হয়তো কোথাও ছিল, কিন্তু ভাবতাম যে কি করে ওরকম ভাবে জবাব দেব। সেটাকে আমার বিনয়টাকে যদি কেউ দুর্বলতা করে, তার প্রতিরোধ তো আমি করবই। তারা এখন কোথায়? আমার কি যায় আসে? তারা কি জানেন যে আপনি এতটা প্রতিষ্ঠিত হয়েছেন, নাকি সেটা ব্যাপারে আপনার কোনো হাড়ে জানি, নাকি সে ব্যাপারেও আপনি ইনডিফারেন্ট? নিশ্চয়ই হাড়ে জানি, কিন্তু আমার কি যায় আসে? I'm very indifferent about a lot of people in my life.
দেখুন আমার কাছে না একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইউ মাস্ট ফরগিভ বাট ইউ শুড নট ফরগেট। আমি না বেশিরভাগ মানুষকে ক্ষমা করে দিয়েছি। তো এটার মধ্যে কি কোনো স্পিরিচুয়াল এলিমেন্ট আছে? না, কোনো স্পিরিচুয়ালিটি নেই। দিস ইজ এ ভেরি হিউম্যান ডিসিশন। আমি আমার মধ্যে চেষ্টা করব কোনো নেগেটিভিটি না রাখার, চেষ্টা করব। তারপর আমি তো মানুষ, আমি তো মানে ঈশ্বর নই যে আমার মধ্যে কোনো দোষ থাকবে না, আমার মধ্যে একটু নেগেটিভিটি যেটা নিয়ে আছে সেটা নিয়ে আছে। কিন্তু হ্যাঁ, ওই যে কথাটা বললাম, ওই যে দীর্ঘ চাকরি জীবন, ওই যে মানুষগুলো আমাকে জুতো পেটা করতে এগিয়ে এসেছে এবং তাদের বাড়িতে বসে আমি ফিশ ফ্রাই খেয়েছি, সেটা আমি অর্জন করেছি, সেটা আমার কোম্পানি অর্জন করেনি, আমি অর্জন করেছি। অ্যাজ আ লোন পার্সন আই আর্ন দ্যাট। সেখানে শুধুমাত্র ক্লাব মাহিন্দ্রা হলিডেজের সেলস ম্যানেজার সুজয় প্রসাদ চ্যাটার্জি নয়, সুজয় প্রসাদ চ্যাটার্জি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। কারণ যারা আমাকে জুতো পেটা করতে এগিয়ে এসেছে তাদের জুতো পেটা করার কারণটা আমি বুঝতে পেরেছি, তাদের সঙ্গে সমব্যথী হতে পেরেছি, তাদের সমভিলাষী হতে পেরেছি তাদের সঙ্গে। এটা যে খুব ইম্পর্টেন্ট। এমপ্যাথি, sympathy is a bad word. If I don't empathize with you, Tirthankar, I will not sit opposite to a chair where you're sitting and answer your questions. I have to be empathetic as an individual. I have to understand আপনি কোন পরিপ্রেক্ষিতে, কোন পটভূমিকায় বা কোন ট্রিগারে আমায় কি প্রশ্ন করছেন, অন্তত আমি বোঝার চেষ্টা করব। হয়তো সব ট্রিগারকে বুঝতে পারবো না। আপনি বা আমার সব ট্রিগার কি বুঝতে পারবেন? একজন প্রশ্ন করেছিল, জানেন, আমার এক অভিনেতা বন্ধু জয় সেনগুপ্ত, বম্বেতে থাকে, ভালো অভিনেতা, আপনারা সকলেই চেনেন। একটা কলকাতায় একটা জায়গায় হোম দেখানো হচ্ছিল, আমায় বলল, সুজয়, do you think there were a lot of personal triggers in the film? I said, yes, of course. একজন ব্যক্তি কি তার শিল্পের ঊর্ধ্বে? তা তো নয়। সেটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট। আরেকটা মানে এটা তো খুব ইম্পর্টেন্ট দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু হেল্প সামবডি, হেল্প স্ট্যান্ডিং ওয়্যার হি ইজ অর শি ইজ স্ট্যান্ডিং। বাট এনিওয়ে, আপনি কি নিজেকে স্পিরিচুয়াল মনে করেন? না, একদমই নয়। না, I don't think I'm spiritual or I'm a huge God believer. আমি এটুকু মনে করি যে you know, I believe in humanity. এর থেকে বড় ক্রিড, এর থেকে বড় ডক্ট্রিন আর কি হতে পারে? এর থেকে বড় আরেকটা ডক্ট্রিন আছে, তার নাম গীতবিতান। গীতবিতানটাই তো, গীতবিতান বা সভ্যতার সংকটই তো আমাদের ধর্মগ্রন্থ আসলে হওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি। আমি কি কোরআন, বাইবেল, গীতাকে নেগেট করছি না, সেগুলো আমার কাছে উৎকৃষ্ট সাহিত্য ছাড়া আর কিছুই নয়। কোরআনের যে ভার্সেস, গীতার মধ্যে যে লিডারশিপ ম্যানেজমেন্ট ডক্ট্রিন আছে, তা অত্যন্ত উৎকৃষ্ট বাণিজ্যবিদ্যার একটা ক্লাস হতে পারে। কোরআন বিউটিফুল কাপলেটস। এছাড়া এগুলোর আমার কাছে কোনো গুরুত্ব নেই। আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভোরবেলা উঠে আমার গীতবিতানটি পড়া বা সভ্যতার সংকট পড়া। বরং এখন না সভ্যতার সংকটটা যদি একটু পার্লামেন্টে পড়ানো হয় তাহলে মানুষ করা যায় আর কি। আমাদের ওখানে নেহেরু সেন্টারে রবীন্দ্র জয়ন্তীতে সভ্যতার সংকট এবং তার ট্রান্সলেশনটা পড়া হয়েছে এবছর পড়া হয়েছে, ক্রাইসিস অফ সিভিলাইজেশন। সে বড় নিকট কথা যা বর্ণনা করি, কিছু বলবো ধীরে আসতে, কিছু তড়ি ঘড়ি, কিছুটা অতীতে ঘটলো, কিছু বা এক্ষুনি, কিছু তার চোখে দেখা, কিছু কর্ণে শুনি, কিছু তার মেঘে রইল, কিছু বৃষ্টিপাতে, ধুয়ে মুছে মনে আসছে দিবসেও রাতে। কাক পক্ষী মুখে করে নিয়ে গেল কিছু, কিছু উড়ল পুটু হয়ে বাতাসের পিছু, কথাখানি উড়ে গিয়ে যথা তথা পড়ে, শুনে কেউ মুগ্ধ, কেউ চক্ষু বড় করে। দুয়ানি চারানি দিয়ে কথা শুনতে হয়, এ কথা তেমন কথা নয় মহাশয়, এ অতি নিকট কথা, বুকে মারবে ছুরি, কথাখানি সত্য কিন্তু বলাটি চাতুরি।
বনে উপবনে নিত্য কত মেয়ে ঘোরে, বলতো একজন কাউকে নির্বাচন করে। সে বড় কঠিন কর্ম, সে বড় মুশকিল, লাগে যন্ত্রপাতি, লাগে লেবারের স্কিল। একদিন এক দেবী বৃক্ষে দিয়ে ঠেস বলে বসলো, মন খারাপ আপনার অভ্যেস। তুমি চমকে গেছো, তুমি অতটা ভাবনি, মনে হচ্ছে বারংবার চমৎকার ধ্বনি। তখন শীতের হাওয়া শিরিষ শাখায়, বাসটি দাঁড়িয়ে ফুটো বাসের চাকায়। একসঙ্গে যাওয়া ছিল রাঙামাটি গড়, সেখানে দু চার বাক্য আলাপের পর। সারাতে সময় লাগবে, শীতের দুপুরে অন্যরা বলেছে আসছি কাছাকাছি ঘুরে। তুমি থেকে গেলে, যেতে চাইছিল না মন, দলে হলো অনিচ্ছুক আরো একজন। সে খুলে রেখেছে শাল, মুখে পড়ছে চুল, গুঁড়ো টিপ ঝরছে, কানে পোড়ামাটি দুল, গলায় চিকচিকে হার, সালোয়ার কামিজ, মুঠো ভর্তি বুক। আহ, থামো বেতামিজ। এক পা মরেছে দেবী গাছে পিঠ রেখে। মনে ভাবছো আগে কোথা দেখেছি কে কে? হ্যাঁ দেখছো, না দেখোনি, কত জায়গায়। যেতে কাঁটা, আসতে কাঁটা, অঙ্গ ছড়ে যায়। আঘাতে ঔষধ দিতে, চক্ষে দিতে ধুলো, পিসিমা গজগজ করতো, ঢঙি মেয়েগুলো। তোমার আর খেয়ে দিয়ে কাজ নেই কোনো, মুখে বলতে মনে জানতে, যাবে না লুকোনো। এখনো গেল না, যেই দেবী বললেন, কাল বাইরে অত রাত্রে কি করছিলেন? তুমি থতমত। আমি কাল বাইরে মানে, হ্যাঁ বাইরে, ঠান্ডার মধ্যে। সুপর্ণাও জানে। এক্ষেত্রে সুপর্ণা মানে আসলে আমি তো রাত্রেও দেখেনি, ও তো ঘুমলেই মৃত। আজ ভোরে বেরিয়ে দেখলো রাস্তায় মাফলার, টুরিস্ট লজের সামনে। এই যে, এটা কার? হ্যাঁ আমার। ধন্যবাদ। চিনলেন কি করে? এমন ক্যাটক্যাটে রং কটা লোক পরে। সুপর্ণা চিনেছে, বলল, আরে আরে মরবে ভদ্রলোক, ঠান্ডায় বেঘরে মরবে, দিয়ে দিস যা হোক। কি করছিলেন কালকে রাত্রি 1টায়? 1টা হয়ে গেছিল বুঝি? তবে তো অন্যায়। বলুন কি করছিলেন? দেবী চেয়ে আছে, নাকে ঘাম, আবছা তিল চিবুকের কাছে। গাছ ছুঁয়ে দেখছিলাম রাস্তার দুধারে। ওই গাছগুলো, ওরা ছোঁয়া বুঝতে পারে? রাত্রে গাছ ধরতে নেই, পোকা টোকা থাকে, ওরা লোক চেনে। কিছু বলবে না আমাকে। গাছ ছুঁতে ইচ্ছে করে? ইচ্ছে তো করেই। আপনার বুঝি কোনো গাছ বন্ধু নেই? ওই যে সুপর্ণা আছে, গাছ বললে গাছ, মাছ বললে মাছ, আমরা নাচ বললে নাচ। জল পেলে সাঁতার কাটি, গান পেলেই নাচি, কোথাও হই হই পেলে ঠিক আমরা আছি। হুরুদ্দম লেগে যায় ছুটি ছাটা পেলে, আমরা বেরিয়ে পড়ি বাড়ি ঘর ফেলে। আমিও সুপর্ণা কিংবা সুপর্ণাও আমি, কলেজে সবার চেয়ে দ্রুত দ্রুতগামী। এত বলে থামলেন দেবী, অবশেষে বসলেন তোমার পাশে বৃক্ষ পাদদেশে। আপনাকে দেখলাম কাল বারান্দার থেকে, দাঁড়িয়ে আছেন বাইরে গেটে হাত রেখে। অত রাত্রে বারান্দায়? আসছিল না ঘুম, ভাবলাম বেরোই। না 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 না, এসো না কুসুম। ওই যে ওরা এসে গেছে আমাদের দল, গাছের ফাঁক দিয়ে উঁচু নিচু কোলাহল। এ কথা সে কথা চলতে, বাস তুমি রেডি? তাহলে ছাড়বার কথা এখনই বলে দি। দেবী উঠে গিয়ে বসে সুপর্ণার পাশে। এদের সখিত্ব দেখে মনে কিছু আসে? সে অতি নিকট, অতি নৈকট্য কথন, সে ধর্মের কথা নাহি ভোলে চোরামন।
দেবী সঙ্গ সাঙ্গ হয় ফেরত রাস্তায়, ঠিকানাটি কিছুকাল সঙ্গে থেকে যায়, তারপর তেড়ে ফুড়ে দিন যায় ছুটে, ঝাঁকায় জীবন নিচে ব্যর্থ ঝাঁকা মুটে, সকল বন্ধুত্ব বলা সে বড় দুষ্কর, দু একখানা বলি বাকি অনুমান কর, বারেক পাই যদি তার শ্রী আন্দাজ খানি, ফাঁক দিয়ে দেখা দৃশ্য মুখেও না আনি, ওলট পালট করে কারা ওরা কারা, আগে থেকে অত কিছু জানতো না বেচারা, লেখাটি বেরিয়ে পড়ে গল্পের সন্ধানে, কাহিনী কোনখানে যায় চরিত্র কি জানে? বাহ, চমৎকার। এটি জয় গোস্বামীর যারা বৃষ্টিতে ভিজেছিল উপন্যাসের প্রথম অধ্যায়ের একটি অংশ, নির্বাচিত অংশ। এটি নাটক হিসেবে অভিনীত হতো, গান্ধারীর প্রযোজনায় বিজয়লক্ষ্মী বর্মন একক অভিনয় করতেন, গৌতম হালদারের পরিচালনায়। সে এক কালজয়ী একক নাট্য উপস্থাপনা বটে। আসলে তীর্থঙ্কর, আমাদের প্রজন্ম বড় দুর্ভাগা, আমরা তৃপ্তিমিত্রর অপরাজিতা দেখতে পাইনি, আমরা শম্ভু মিত্র তৃপ্তিমিত্র অভিনীত রাজা অয়দিপাউস দেখিনি, আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পাপ পুণ্য দেখিনি, আমরা উৎপল দত্তের অঙ্গার দেখিনি। এই এত কিছু না দেখা রয়ে গেছে এবং সেগুলোর আর্কাইভাল কোনো বন্দোবস্ত হয়নি। আমি ভীষণ সৌভাগ্যবান, তাই আমি কলকাতার পাবলিক থিয়েটারের একটা রমরমা যুগের কিছুটা অংশ দেখেছি, কারণ আমি তো 80-90 দশকে বড় হয়েছি, আর আমার মামা বাড়ি ছিল উত্তর কলকাতায়। তাই বিজন থিয়েটার, বিশ্বরূপা, রঙ্গনা, রংমহল, স্টার তাতে যাতায়াত ছিল। এগুলো সব এখন গল্প হয়ে গেছে, এগুলো মনে হয় উপকথা। রংমহলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নীলকণ্ঠ দেখেছি, বিশ্বরূপায় বিলকিস স্বরলিপি দেখেছি অপর্ণা সেন বিপ্লব চট্টোপাধ্যায়ের, বিজন থিয়েটারে বিলকিস বেগম দেখেছি শুভেন্দু চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। রঙ্গনায় একটা নাটক 5 বছর অভিনীত হতো, মনোজ মিত্র অভিনীত দম্পতি বলে একটি নাটক। মনোজ মিত্র লিখিত, রচিত তো বটেই, নির্দেশনাও তাই। মনোজ মিত্র, গীতা দে, বাসবী নন্দী, দীপঙ্কর দে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আজকে লন্ডনে যেরকম একটা ওয়েস্ট এন্ড আছে, এখানে একটা শাফটসবারি অ্যাভিনিউ আছে, যেখানে চারিদিকে শুধু থিয়েটার মঞ্চ। এখনো জন লিথগোর দ্য মিরাকল বলে একটা নাটক চলছে। কলকাতার পাবলিক থিয়েটার শেষ। এই পাবলিক থিয়েটারের শেষ প্রাণ পুরুষ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কি অদ্ভুত দেখো, সৌমিত্র জেঠু, আমি জেঠু বলে রাখতাম কারণ মিতিল পৌলমী আমার বন্ধু। এই সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু বাংলা থিয়েটারকে পুনরুজ্জীবিত করেছিলেন, তার কারণ ওয়েস্টার্ন টেক্সট তাকে বাংলা থিয়েটারে মঞ্চোপযোগী করে তোলা। এই যে স্টার থিয়েটারে দীর্ঘদিন চন্দনপুরের চোর চলতো, তা তো আসলে জানুই লেখা একটা ফ্রেঞ্চ ছিলেন উনি, নাটক, এটা কমেডি। কিংবা রাজকুমার কাশী বিশ্বনাথ মঞ্চে রমরম করে চলেছে বহুদিন, সেটা তো স্টেফান ওডেটের দ্য বিগ নাইফ। আচ্ছা, এটা জানা ছিল না। নামজীবন যে বিখ্যাত নাটক, নামজীবনের সিনেমা হয়েছিল বোধহয় নাকি? না, নামজীবন নাটক, দ্য মুন এন্ড দ্য রেইনবো শল, একটা ক্যারিবিয়ান নাটক, তার অনুবাদ করেছিলেন দীপা চট্টোপাধ্যায়, ওর স্ত্রী। দ্য মুন এন্ড দ্য রেইনবো শল, নামজীবন। সেই নামজীবন আমি নামজীবন অভিনীত হতো রংমহলে, তখন লিলি চক্রবর্তী এবং সৌমিত্র চট্টোপাধ্যায় করতেন। আমি পরে দেখেছি এই সৌমিত্র চট্টোপাধ্যায়, সোমা দে এবং অলকা গাঙ্গুলি। সেই চরিত্রটায় বাসনা বৌদি যে চরিত্র, আইকনিক চরিত্র এই নাটকে, সেই নাটকের চরিত্র অভিনয় করতেন নীলিমা চক্রবর্তী। এই যে কথাগুলো বলছি, এগুলো এখন ইতিহাস হয়ে গেছে, অবসলিট মনে করতে পারে, বাট আমার কাছে এরা মূল্যহীন, আসলে এরা অমূল্য। না, এই যে এতগুলো নাম বললেন, এর মধ্যে আমি মনে করতে পারি, এবং আমি অবশ্য বোর্ডিং স্কুলে পড়তাম বলে
আমার মা বাবার উপরে খুব রাগ হয়। আমার মা বাবা ভীষণ থিয়েটার দেখতেন, কিন্তু একটা তো আমাকে নিয়ে যেতেন না, একটা আমি বোর্ডিং স্কুলে পড়তাম সেটা, কিন্তু যখন থাকতাম বাড়িতে তখনও না। আমি এর মধ্যে একটাই দেখেছি, সেটা হচ্ছে ব্যারিকেড। হ্যাঁ হ্যাঁ, উৎপল দত্ত। আমি এখন ইউটিউবে নিরন্তর খুঁজি ওগুলো, কিছু কিছু অরুণ মুখোপাধ্যায় ওই না, ওদের। আপনি যে থিয়েটারটার কথা বলছেন সেটা তাও গ্রুপ থিয়েটার, সেটা দেখাটাও মানে অভিজ্ঞতা আছে আমার। কারণ দেখুন, আমার মা বাবা তো খুব সাধারণ মধ্যবিত্ত, আমি তো খুব মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি। আমার বার্থডে গিফট তো আর মার্কস অ্যান্ড স্পেন্সারের জামা ছিল না। আমাকে তখন মাস্টার ক্লাসে ছিল না। হ্যাঁ মানে না, তখন ছিল। আমার মার্কস অ্যান্ড স্পেন্সারের টি শার্টস বহুদিন ধরে ছিল। আমার বাবা খুবই বিলেত যেতেন। ও আচ্ছা, বিলেত থেকে নিয়ে এসেছেন। মানে আমি বলছি যে ইয়ে নয়, এখানে ছিল না। সাহেব মানুষ ছিলেন এবং খুবই দোর্দণ্ড প্রতাপ, প্রায় কমল মিত্রের মতো একটা লোক ছিলেন। এবং হি স্পোক চেস্ট ইংলিশ, বাট হি ওয়াজ ভেরি বেঙ্গলি। অসম্ভব বাঙালি ছিলেন মনের প্রাণে। মানে সেন্ট জেমস কোর্ট হোটেলে গিয়ে কেউ পোস্ত খোঁজে, কি অসম্ভব মানে এম্বারেসিং। মানে সেটা একটা অন্য গল্প। কিন্তু মা কিন্তু আমাকে, আমার মনে আছে, আমার ক্লাস 9-এ পড়ি তখন আমি, আমার প্রথম বার্থডে গিফট ওই সময় ফেরিওয়ালার মৃত্যু নাটক দেখতে যাওয়া। আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যান অনুদিত, মানে অ্যাডাপ্টেড হলো নান্দিকারের নাটক। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, গৌতম হালদার, সাদিলেখা সেনগুপ্ত, সোহিনী, দেবশঙ্কর হালদারের সব অভিনয় করেছিলেন ওই নাটকে। তো না, দেবশঙ্কর অভিনয় করেননি, না দেবশঙ্কর করেছিলেন অফকোর্স, বর্দা যা স্পিরিট আসতো আর কি, যেটা পরবর্তী মানে অনেক আগে একটা বিখ্যাত ছবি, জন মালকোভিচ আর ডাস্টিন হফম্যান অভিনয় করেছিলেন ডেথ অফ এ সেলসম্যানে, একটা বিখ্যাত হলিউড ক্লাসিক, যেটা আমি অনেক পরে দেখেছি। আর্থার মিলার, এটাই বলছি যে আর্থার মিলারের মতো নাট্যকার, এরকম একজন পাওয়ারফুল প্লেরাইট, তার নাটক নিয়ে গোত্রহীন, ভিউ ফ্রম দ্য ব্রিজ, আর্থার মিলারের ক্রুসিবল নাটক হয়েছে, আগুনের পাখি, এগুলো সব of course they were a part of the alternative theatre movement that was growing in the city, and it was surely very important to the cultural kaleidoscope of a city. কিন্তু সবটা কেড়ে নিল কে? টেলিভিশন। অর্থনীতির একটা, see the economy is always in a flux. তীর্থঙ্কর বিজন থিয়েটারে দুপুর 3টে 6:30 নাটক দেখতে কারা আসতেন? ব্যারাকপুর, মেদিনীপুর, বর্ধমান থেকে লোকেরা ট্রেনে করে আসতো। লোকাল ট্রেনের, দেখো ট্রেনে মানে লোকাল ট্রেনের তারা তো ভাড়া করে আসছেন। সো ট্রেনস চলছে, তার মধ্যে তারা থিয়েটার দেখতে আসছেন। রেস্টুরেন্টস চলছে, কারণ তারা হয় বিকেলের খাবার খেয়ে বাড়ি যাচ্ছেন বা লাঞ্চ খেয়ে থিয়েটার দেখতে ঢুকছেন। দি এন্টায়ার cycle of the economy was different. হ্যাঁ, তারপরে যখন টেলিভিশন এলো তখন পুরোটা বদলে। ছোট করছি না, আমি কেড়ে নিলাম বললাম, কারণ টেলিভিশন অ্যাকচুয়ালি, টেলিভিশন ইজ দি অনলি মিডিয়াম যেখানে লোকে করে খাচ্ছে, একটা ঠিকঠাক টাকা পাওয়া যায়। আমরা গালাগাল করতে পারি টেলিভিশনকে। যখন যোচন-দস্যি দাস সনেক্স থেকে 13 পার্বণ করলেন দূরদর্শনের জন্য, সেটা তো সমরেশ বসুর উপন্যাস ছিল। তো 13 পার্বণের কোয়ালিটি আর এখন সব সিরিয়ালগুলোর নামই ভুলে যাই। কি আমি যেটা করেছি ত্রিনয়নী, জি বাংলায়, ত্রিনয়নী তো উৎকৃষ্ট সাহিত্য নয়, কারণ টেলিভিশনে কেউ উৎকৃষ্ট সাহিত্য দেখতে চাইছেন না, সবাই ওই একটা গদবাঁধা গল্প। তো ঋতুপর্ণ ঘোষ যখন ওই, আমি বারবার ভুলে যাই, যেটা স্টার জলসায় হতো, ওই যে গানের ওপারে করতেন। ঋতুপর্ণ ঘোষ তো গানের ওপারে এক্সপেরিমেন্ট, অসাধারণ এক্সপেরিমেন্ট। রবীন্দ্রনাথের গানকে একটা নতুন সাউন্ডস্কেপে অসাধারণ। আমি অনেক পরে দেখেছি, কিন্তু আই ওয়াজ লিটারালি, মানে কি বলবো, মেসমারাইজড। হ্যাঁ, যে মানে সেখানে শুধু কন্টেন্ট নয়, দ্য কন্টেন্ট, দ্য মিউজিক, এন্ড দ্য মিউজিক, যেভাবে ওটাকে, এই যে বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে, সেখানে ড্রামস্কেপ আসছে, জানিয়ে মানে সেটা নিয়ে বেশিক্ষণ কথা বললে অবশ্য বাঙালির অর্গাজম হবে না আনফর্চুনেটলি, কারণ রবীন্দ্রনাথ তো তাদের কাছে ভগবান, মানে আনফর্চুনেটলি ভগবান মানে তাকে বোধহয় বেদিতে বসিয়ে পুজো করতে হয়, বাট আমি রবীন্দ্রনাথকে ওইভাবে পুজো করি না। রবীন্দ্রনাথ আমার বন্ধু, আমার হিলার। আচ্ছা, এবার পাঠটা কবে থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হলো? পাঠটা বাথরুমে শুরু হয়নি, বাথরুমে গানটা হয়। পাঠটা I think it just happened. I loved telling stories,
গল্প বলতে বলতে আমাদের তো রিডিং ক্লাস হতো হ্যাঁ আমাদের South Point এ। আমাদেরও হতো। তো হ্যাঁ। আপনাদেরও হতো, সুতরাং আপনারা জানবেন। সো রিডিংটা আই ওয়াজ গুড অ্যাট, আমার পড়তে ভালো লাগতো, শোনাতে ভালো লাগতো। এবার রবীন্দ্রনাথে আসি। রবীন্দ্রনাথ যুগে যুগে রবীন্দ্রনাথের যে যে ব্যক্তিত্বের যে প্রকাশ সেটা চেঞ্জ হয়েছে, আবার অনেকটা মনোলিথিকও থেকেছে, লোকে যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবে দেখেছে। এই আজকের যুগের কনটেক্সটে রবীন্দ্রনাথকে আপনি কিভাবে দেখেন? কিভাবে দেখি না বলুন তো? আমি যে একটু আগে বললাম যে পার্লামেন্টে সভ্যতার সংকট পড়ানো উচিত। ওই যে যারা মাছওয়ালাদের মধ্যে ঝগড়া টগড়াগুলো করে আর কি, তাদের প্রত্যেককে সভ্যতার সংকট, গীতবিতানের গানগুলো পড়ানো উচিত। সেগুলো পড়লে যদি একটু ঠান্ডা হয়, বুঝতে পারে যে তারা যেটা বলছে সেটা কতটা মানে কি বলবো, বর্জ্য পদার্থের মতো কিছু কথা বলছেন তারা। ইউনো দীপঙ্কর, আমি না 2004 কি না 2004 নয় 2009-এ যখন সামপ্লেজেলসে টগর আনপ্লাগড বলে একটা কাজ করলাম, তখন তো এত ইন্টারনেট ট্রোলার্স ছিল না। তখন রবীন্দ্রনাথের সব রবীন্দ্রবিদ, রবীন্দ্র বিশেষজ্ঞ এরা সব বলেন সুজয় প্রসাদ বাঙালি জীবনে আরেকটা অপসংস্কৃতির কারণ, তিনি রবীন্দ্রনাথকে সামপ্লেজেলসে নিয়ে গেছেন। এবার রবীন্দ্রনাথকে যদি আমি সামপ্লেজেলস এ নিয়ে না যাই, তাহলে আমি একটা প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে কি করে প্রাসঙ্গিক করে তুলব, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমি কি গানকে কোথাও বিকৃত করছি না তো। আমি তো শান্তিনিকেতনের মাটিতে বসে ম্যান্ডোলিন, তানপুরা, ড্রামস, পারকাশন এগুলো ব্যবহার করে রবীন্দ্রনাথের গান করছি না। শান্তিনিকেতনের মাটিতে রবীন্দ্রনাথের গান যেভাবে গাওয়া হয় বা হতো বলতেই বেশি আগ্রহ আমি, কারণ the quality has kind of suffered. সেখানে এসরাজ তার সঙ্গে খোলা গলায় গান, that's where it started. কিন্তু সেখানেই কি থেমে থাকবে? তারপর এগোবে না? রবীন্দ্রনাথ নাইট ক্লাবে গিয়ে কি বললেন? রবীন্দ্রনাথ নাইট ক্লাবে গিয়ে কিছুই বলেনি। রবীন্দ্রনাথ নাইট ক্লাবে গিয়ে একটা নতুন, রবীন্দ্রনাথ নাইট ক্লাবে যেই ঢুকলেন, নাইট ক্লাবের একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। কারণ সেখানে আমরা মাইকেল জ্যাকসনের উই আর দ্য ওয়ার্ল্ডের সঙ্গে বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, এই গানের একটা মেলবন্ধন করলাম। আমি 2005 সালে আমেরিকান সেন্টারে, তখনও এই ভদ্রলোক নোবেল পাননি, আমি যার কথা বলতে চলেছি, তার নাম বব ডিলান। বব ডিলানের কবিতা এবং পাশাপাশি রবীন্দ্রনাথের গানকে জাক্সটাপোজ করে একটা অনুষ্ঠান করলাম। আমার মনে আছে এক সাংবাদিক লিখেছিলেন, ইস, রবীন্দ্রনাথ চাপা পড়লেন বব ডিলানের চাপে। আমি তাকে দোষ দিই না, কারণ তখনও তো শহর বা সবাই এতটা অ্যাওয়্যার ছিল না। কিন্তু যেই বব ডিলান নোবেল পুরস্কার পেলেন, এবং সেটা কিসের জন্য? সং রাইটিং। রবীন্দ্রনাথ কিন্তু সং রাইটিং এর জন্য পাননি, যদিও গীতাঞ্জলি একটা নতুন ক্যাটাগরি খুললো, একটা নতুন দিগন্ত খুললো। আচ্ছা, আমাদের গৌরীপ্রসন্ন মজুমদার একটা নোবেল পেতে পারতেন না? নিশ্চয়ই পারতেন, কেন পারবেন না? আমাদের পুলক বন্দ্যোপাধ্যায় একটা, এই যে লিরিসিস্টের নামগুলো আমি করছি, তাদেরকে কেউ সেলিব্রেট করে তীর্থঙ্কর? দে আর টেকেন অ্যাজ গিভেন। আমরা এই সময় দাঁড়িয়ে কথা বলি, সৈকত কুণ্ডু, জয় সরকারের প্রচুর গান সৈকত কুণ্ডুর লেখা, সুরারোপিত গান। কোথায় সৈকত কুণ্ডুকে সেভাবে সেলিব্রেট করা হয়? পুলক বন্দ্যোপাধ্যায়ের সুইসাইডটাকে আমরা রোম্যান্টিসাইজ করি। একদম সত্যি কথা। আমি রবীন্দ্রনাথে একবার ফিরে আসছি, সরি, যে আমি যখন রবীন্দ্র সাহিত্যিক যৌনতা এই বিষয় নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, পিপল কুড হ্যাভ ডাইড, মারা গেল। ও বাবা, রবীন্দ্রনাথ এন্ড সেক্স, সর্বনাশ। মানে
আমরা কি ধরে নেব রবীন্দ্রনাথ এসেক্সুয়াল ছিলেন? না, একেবারেই না। মানে হাউ ডু আই নো অ্যাবাউট হিজ সেক্স লাইফ? আমি তো তার সেক্স লাইফ নিয়ে কথা বলছি না, তার সাহিত্যে যৌনতা নিয়ে কথা বলছি। যেভাবে সেখানে প্রকাশ কিন্তু ঘটেছে। অন্যায় কোথায়? উনি তো লিখছেন চতুরঙ্গ উপন্যাসের দামিনী, স্ত্রীপত্রে প্রকারান্তর, মানে একদম খুব পরিষ্কারভাবে একটা সমপ্রেমের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে গল্পের নায়িকা বিন্দু, মানে আমাদের মৃণাল বলছে বিন্দুবাসিনী তার প্রতি যে আকর্ষণ অনুভব করতো সেটা সবসময় বন্ধুত্বের নয়। So what's wrong in talking about sexuality or erotica in Rabindranath's literature? মানে আমরা যখন জ্যাক লন্ডন পড়ছি বা অন্য কারো লেখা পড়ছি, মার্গারেট অ্যাটউড পড়ছি, আমরা কি মানে মানে আমরা তো আমরা তো পর্নোগ্রাফি নিয়ে কথা বলছি না। পর্নোগ্রাফিরও তো একটা নিজস্ব অডিয়েন্স আছে। একদম। আমি জাস্ট সেইং, মানে না, এটার কারণ কি? তার মানে কি, আমাদের ওটিটি প্ল্যাটফর্ম গুলো ভালো করে তো সেক্স দেখাতেও পারে না। না, তাহলে কি আমরা মানে যখন মানে প্রাচীন সাহিত্য যখন দেখি যেখানে নাকি মানুষের চরিত্রের মানে চরিত্রের বিভিন্ন দিক দেখানো হয়, তার থেকে এই যে, তাহলে কি আমরা কনজারভেটিভ হয়ে যাচ্ছি নাকি আমরা এটা অজ্ঞতার, এটা একটা অজ্ঞতার রাডিক্যাল কিছুই নই, আমরা একদম মাঝারি মানের একটি জাতি হয়ে গেছি। না, এটা কি আমরা মধ্যমেধাকে তীর্থঙ্কর, উই সেলিব্রেট মিডিওক্রিটি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। মিডিওক্রিটিকে আমরা ব্রিলিয়েন্স বলি। তার মানে এটা অজ্ঞতার একটা ফল। বাংলা সিনেমা রিলিজ করলে হয় লোকজন অ্যাটাক করে, আর না হলে প্রভূত প্রশংসায় ভরিয়ে দেয়, যে প্রশংসাগুলো কিন্তু বেশ অর্থহীন। হ্যাঁ, কোনো কারণ ছাড়া, কেউ কিছু দেখলো না, জাস্ট লিখলো অসাধারণ। আরেকটা কথা, এই সূত্রেই আসি যখন আজকের বাংলা সিনেমা, আজকের মিডিয়া এবং তার পরিপ্রেক্ষিতে যে কথাটা, যে এখন প্রচুর পডকাস্ট হচ্ছে, এবং পডকাস্টে আমি দেখছি একটা সেন্সেশনালাইজ করার একটা প্রবণতা আছে। আচ্ছা, হ্যাঁ, মানে হয়তো শেষে গিয়ে কোনো একটা কথা বলা হলো, সেটা একদম হাফ বেকড, কিন্তু সেটাই হেডলাইনে চলে এলো। আচ্ছা, এই প্রবণতার কারণটা কি? এটা কি শুধুই মানে টু গেট দ্য আই বল? Yeah, that's their objective. Which is okay. আরেক না, সেটা হতে পারে okay, কারণ পোর্টালস গুলোকে বোধহয় চালাতে হয়। হ্যাঁ, চালাতে হয়। বেচারারা ইনভেস্ট করে পোর্টালস শুরু করেছে, সেগুলোকে চালাতে হবে, তাই একটু সেন্সেশনালাইজ করিনি। কিন্তু সেটা না বেসিক্যালি ভীষণ, again it reflects mediocrity. মানে তীর্থঙ্কর, টেল মি সামথিং, যেন করে একটা পোর্টাল নিউজ পড়ে হচ্ছে সুজয় প্রসাদ বিবাহিত পুরুষকে চুম খেলেন। আচ্ছা, আমি কাকে চুমু খাবো, সে বিবাহিত পুরুষ না অবিবাহিত পুরুষ, সেটা যে একটা নিউজ হতে পারে, সেটাই তো মধ্যমেধার নিদর্শন। আমার কাজ নিয়ে কথা বলা বা আমার কাজকে ক্রিটিক করো। ওই সাংবাদিক যিনি লিখেছিলেন যে রবীন্দ্রনাথ বব ডিলানে চাপা পড়লেন, তার একটা মানে আছে, তাকে চ্যালেঞ্জ করা যায়, তাকে বোঝানো যায়। কিন্তু সুজয় প্রসাদ বিবাহিত পুরুষকে চুমু খেলেন, এটা কি চ্যালেঞ্জ করার কি আছে? It's a fact. How important is my bedroom behavior or my lust to you? And why is it important? এবার এটা কি একটা জিনিস বলা হয়, যখন নাকি মিডিয়া মার্কেটটা খুলে গেল, এই এবং আমাদের সময়, আমি যখন কলকাতায় সাংবাদিকতা করতাম, তখনও অবধি সচেতন লোকজন সাংবাদিকতায় যেতেন, মানে তার আগে তো আরও সচেতন পড়াশোনা করা লোকজন। এখন আমি বাসে করে যাচ্ছি, শুনছি একজন ফোনে কথা বলছে তার চ্যানেলের সাথে, আমি তাকে ছোট করছি না, কিন্তু এই ওভার ডেমোক্রেটাইজেশন অফ মিডিয়া, এটাই কি এই কোয়ালিটির যে কম্প্রোমাইজ, সেটার কারণ? যে এখন অনেকেই সাংবাদিক, যে আগে একটা নিশ ব্যাপারটা। ওভার ডেমোক্রেটাইজেশন অফ মিডিয়া বলবো না, একটা অন্য কথা বলি।
কোথায় থামতে হয় জানে না। It's not about drawing boundaries. You should know where to start. You should know what to ask and what not to ask. মুনমুন সেনের স্বামী মারা গেছেন, তাকে একজন সাংবাদিক প্রশ্ন করছে, আপনার কি বলার আছে, আপনার কেমন লাগছে? এই কথা কেউ জিজ্ঞেস করে আপনার কেমন লাগছে? এটা তো ওভার ডেমোক্রেটাইজেশন নয় তীর্থঙ্কর, এটা ইজ এ কাইন্ড অফ ক্যানিবালিজম। কিন্তু এটার কারণটা কি? এর কারণ কি এটাই যে 24/7 চলছে, 24/7 চলছে, তাই কিছু একটা দিতে হবে। ইউ কনস্ট্যান্টলি নিড আ স্পাইক। হ্যাঁ, একটা পডকাস্টের অবজেক্টিভ যদি স্পাইকিং হয়, এই কিছুদিন আগে একটা পডকাস্টে আমি কি বলেছিলাম যে আমার নটি বিনোদিনী ছবি দেখতে ইচ্ছে করেনি, এবং তারপরেও অনেকগুলো কথা ছিল, কিন্তু উঠে গেল কি যে আমি রুক্মিণীকে অপমান করার চেষ্টা করেছি, যেটা একেবারেই সত্যি নয়। My life is about, I'm sorry, but that's where the frustration lies. My life is about fighting stupidity. হদ্দ বোকা লোকেতে পৃথিবী পড়ে গেছে, এয়ারলাইন স্টাফ থেকে শুরু করে মিডিয়া। আই এম ভেরি সরি টু সে। How to stop this stupidity? I have no idea. No, but you are an educator. দেখো, আমার না একটা কথা বারবার করে মনে হয়, সেন্সিটিভিটির সংবেদনশীলতা তো কন্ডম নয়। ইটস নট আ প্যাকেট অফ কন্ডমস দ্যাট ইজ অ্যাভেলেবল ইন আ ফার্মেসি or a chemist shop. সেন্সিটিভিটিটা বাড়ি থেকে তৈরি হয়, ওয়ার্ক প্লেসে তৈরি হয়। সংবেদনশীলতা তো ক্যাপসুল হয় না তীর্থঙ্কর। তুমি একটু আগে আমাকে, যখন আমরা এই পডকাস্টটা শুরু হওয়ার আগে, তুমি আমায় বলছিলে যে বিবিসি তোমায় কি কি শিখিয়েছে বলেছো তো তীর্থঙ্কর। তার মানে তুমি তো শিখেছো, তোমায় কেউ শিখিয়েছেন। তোমাকে কি শিখিয়েছেন আমার যৌন প্রবৃত্তি নিয়ে একটা গোটা পডকাস্ট করতে? শেখায়নি তো তীর্থঙ্কর। এই গোটা অনুষ্ঠানটা, এই গোটা পডকাস্টটায় তুমি আমাকে একটা প্রশ্ন করনি আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে। This is the first time ever in my whole life in this city. And I'm so grateful to you for that. I'm even grateful to Shopna Di for this, who started this podcast, Shopna Besh. তুমি তো বললে স্বপ্না বেশের আড্ডায় জয়প্রসাদ এবং আমি। এই স্বপ্না বেশের প্রথম এসে আমি দেখলাম যে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কোনো প্রশ্ন নেই, and I'm so relieved about that, because this is 2025. My sexual orientation is so unimportant. না, সেটা কি প্রক্সিমিটির কারণে, যে লোকজন ভাবছে যে আমি তো অনেকটা জানি, আমি একটু দূর থেকে দেখার চেষ্টা করছি? প্রক্সিমিটি এবং এই ওভার এক্সপোজার। আমি কিন্তু এখনো স্টার ব্যাপারে উত্তম কুমারকেই মনে করি, আর কাউকে করে স্টার মানে একটা মিস্ট্রি থাকবে। এখন তো স্টাররা মানে রাস্তায় নেমে ফুচকা খায়, ফুচকা দিয়ে প্রমোশন তৈরি হয়, ফুচকা খেতে খেতে। বলতে পারেন যে যুগে যা, আরে কেউ তো কিছু তৈরি করবে। ওভার ডেমোক্রেটাইজেশন বললে না, আমি যেখানে বললাম কোথায় থামতে হয়, আমার আরো একটা কথা বলার আছে। কোথাও না আর আড়াল নেই, কোথাও আড়াল নেই। আড়াল বলে আর কিছু নেই, আব্রুটা নেই। আব্রুতিতেও লজ্জা থাকে, আড়াল বলে একটা শব্দ হয়, সেই আড়ালটাই আর নেই। এগুলো তেতো বিষয় নিয়ে কথা হলো, প্রত্যেকটাই খুবই জরুরি, কারণ আমাদের সমাজটা ঠিক কীরকম হবে সেটা তৈরি করার একটা নৈতিক দায়িত্ব প্রত্যেকেরই আছে। তো শেষ পাতে মিষ্টির মতন আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, গান হোক। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও
মুঝে মানে না মানা, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে বলে না না না, মুঝে মানে না মানা। বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়াই বলে না না না, মুঝে মানে না মানা, মুঝে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, মুঝে মানে